নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প জলধর সেন রচিত সিগারেট গল্প পাঠে আমি অনিন্দিতা। এতদিনে আমার শিক্ষানবিশি শেষ হইল। আজ 12 বৎসর। এক যুগ ধরিয়া বাবার নিকট শিক্ষানবিশি করিয়াছি। আমার বয়স যখন 12 বৎসর, তখন বাবার পাঠশালায় ভর্তি হই। আর আজ 12 বৎসর পরে আমার 24 বৎসর বয়সে বাবা বললেন, নলিন, আজ থেকে তুমি সাবালক হলে। তোমার ইচ্ছে হয় এখন তুমি রোজ 10 বাক্স সিগারেট ওড়াও আর 5 গন্ডা চুরুট খাও। বাবার আপিসের বড় সাহেব, প্রধান অংশীদার সিনক্লিয়ার সাহেব আমাকে ডেকে বললেন, নলি, তোমার বাবা আজ থেকে আমাদের ফার্মের একজন অংশীদার হলেন, আর তোমাকে আমাদের অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা গেল। এখন তুমি মাসে 200 টাকা বেতন পাবে। যোগ্যতার পরিচয় পেলে আমরা ক্রমে তোমার বেতন বাড়িয়ে দেব। বাবা জন সিনক্লিয়ার কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আজ সেই পদ আমি পাইলাম। তাই বাবা আমাকে আজ শিক্ষানবিশি হইতে অব্যাহতি দিলেন। এই অব্যাহতির আরও একটা কারণ আজ ঘটিয়াছে। গত সপ্তাহের কলিকাতা গেজেটে MA পরীক্ষার ফল বাহির হইয়াছে। আমি গণিতশাস্ত্রে MA পাশ করিয়াছি। এতকাল পরে স্বাধীনতা দানের সময় আজ বাবা আমাকে যে কথাটি বলিলেন, তাহার অর্থ হয়তো কেন, নিশ্চয়ই কেহ বুঝিতে পারেন নাই। বাবা বললেন, এখন তোমার ইচ্ছে হয় তুমি রোজ সিগারেট ওড়াও। বাবার এই কথার একটা অন্যের নিকট ছোট হলেও আমার নিকট প্রকাণ্ড ইতিহাস আছে। আমার বয়স যখন 12 বৎসর, তখন আমি হেয়ার স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়িতাম। বাবা তখন MA পাশ করিয়া এই জন সিনক্লিয়ার কোম্পানির আপিসে 150 টাকা বেতনে চাকুরি করিতেন। এই কোম্পানির সহিত আমাদের 3 পুরুষের সম্বন্ধ। আমার পিতামহ এই আপিসে কাজ করিয়াছিলেন। তিনি বিলক্ষণ 10 টাকা রোজগার করিতেন। মৃত্যুকালে তিনি যথেষ্ট টাকা রাখিয়া যান। পিতামহের মনিব সাহেবদের অনুরোধে বাবা উকিল হইবার সংকল্প ত্যাগ করিয়া এই আপিসেই প্রবেশ করেন। ক্রমে তাহার বেতন 500 টাকা পর্যন্ত উঠিয়াছিল। অবশেষে তিনি এই ফার্মের একজন অংশীদার হইলেন। বাবা বড় চাকুরি করেন। পিতামহ বিস্তর নগদ টাকা ও 2খানি বাড়ি রাখিয়া গিয়াছেন। সে সকলের একমাত্র উত্তরাধিকারী আমি পিতামাতার একমাত্র সন্তান। বাবার আর সন্তান হয় নাই। ঠাকুমার আমি একমাত্র পৌত্র। বাড়ির একমাত্র আমি খোকাবাবু। সুতরাং আমার আদর যত্ন, আমার আবদার অভিমান যে সীমা অতিক্রম করিয়াছিল, এ কথা কি আর বলিতে হইবে? বড় মানুষের ছেলে, হেয়ার স্কুলে পড়ি। ঘরের গাড়িতে স্কুলে যাই। বাড়ির বেহারা রামভজন টিফিনের ছুটির সময় জল খাবার লইয়া স্কুলে যায়। ঠাকুমার কৃপায় টাকাটা সিকিটা সর্বদাই পকেটে থাকে। প্রতিদিন ভালো কাপড়, ভালো জামা, নতুন নতুন কোট পরিয়া স্কুলে যাই। আমার পকেটে ঘড়ি, চেন, এসেন্স মাখানো রুমাল, মাথার চুলে সোজা সিথি কাটা। এইরকম যখন অবস্থা, তখন পড়াশোনা হোক না হোক, আমি বাবুগিরিতে যে বেশ পরিপক্ক হইয়াছিলাম তা বুঝিতেই পারিতেছ। স্কুলে আমার মতো ছেলে আরও 10-20 জন ছিল। তাহারা মাসে মাসে বেতন দিত আর বেঞ্চের শোভা বর্ধন করিত। আমিও সেই দলে মিশিয়াছিলাম। বয়স 12 বৎসর হইলে কি হয়, তখনই আমাদের পরকাল ঝরঝরে হইয়াছিল। সকল বড় মানুষ ছেলের জন্য যাহা করেন, আমার বাবাও আমার জন্য তাহাই করিয়াছিলেন। সকালে বাংলা পড়াইবার জন্য একজন পণ্ডিত রাখিয়া দিয়াছিলেন, বেতন 10 টাকা। সন্ধ্যার সময় ইংরাজি পড়াইবার জন্য একজন BA পাস মাস্টার রাখিয়া দিয়াছিলেন, তাহার দর্শনী 20 টাকা। নিচের ক্লাসের একটা ছেলের পড়ার জন্য
একজন মাস্টার, একজন পণ্ডিত, সুসজ্জিত পড়ার ঘর, 24 ঘন্টার জন্য একজন খানসামা। আর কি চাই? পিতামাতা যাহা কর্তব্য বলিয়া বোঝেন, আর 10 জন পিতামাতা যাহা করিয়া থাকেন, আমার পিতামাতাও তাহাই করিয়াছিলেন। আমার সঙ্গীদের সকলেরই বয়স আমার অপেক্ষা অধিক। তাহাদের মধ্যে কেহ 4th ক্লাসে 3 বৎসর আছে, কেহ আমার সঙ্গেই পড়ে, কেহ বা ওপরের ক্লাসে পড়ে। বেলা 1টার পর যখন জল খাবারের ছুটি হইত, তখন তাহারা জলও খাইত, সঙ্গে সঙ্গে পান সিগারেটও চলিত। প্রথম প্রথম কয়েকদিন আমি সিগারেট খাই নাই। তাহাদের শত অনুরোধেও আমি তাহাতে রাজি হই নাই। শেষে একদিন তাহারা জোর করিয়া আমাকে সিগারেট খাওয়াইয়াছিল। আমি সেদিন সিগারেটে একটা টান দেওয়া মাত্রই আমার মাথার মধ্যে যেন কেমন করিয়া উঠিল। আমি সিগারেটটা ফেলিয়া দিলাম। সমস্ত অপরাহ্নটাই আমার মাথার মধ্যে ঝিমঝিম করিতে লাগিল। আমার যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, তিনি সন্ধ্যার পর আমাকে পড়াইতে আসিতেন। আমাদের বাড়িতে তামাক বা চুরুটের চলন ছিল না। বাবা ও রসে বঞ্চিত ছিলেন, কিন্তু আমার স্যারটি তামাকের বড়ই ভক্ত ছিলেন। আমাদের বাড়িতে ধূমপানের সুবিধা নাই দেখিয়া তিনি সিগারেট ও দিয়াশলাই পকেটে করিয়া আমাকে পড়াইতে আসিতেন, এবং যে 1.5 ঘণ্টা আমাকে পড়াইতেন তাহার মধ্যে 4-5টা সিগারেট ভস্মস্বাদ করিতেন। যেদিন আমি প্রথম সিগারেটে টান দিয়া এইরকম অস্বস্তি বোধ করি, সেই দিন আমার স্যার পড়াইতে আসিয়া সিগারেট ধরাইলে আমি জিজ্ঞাসা করলাম, স্যার, সিগারেট খেলে আপনার মাথা ঘোরে না? স্যার বললেন, মাথা ঘুরবে কেন? 10-20টা খেলেও কিছু হয় না। আমি বললাম, সিগারেট খাওয়ায় লাভ কি? স্যার বললেন, পরিশ্রমের পর একটা সিগারেট টানলে শ্রম দূর হয়, বেশ একটু আরাম পাওয়া যায়। আমি বললাম, আপনি কতদিন থেকে সিগারেট খাচ্ছেন? তিনি বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন তো সিগারেট পাওয়া যেত না। আমরা তখন তামাক খেতাম। আমার বয়স যখন 10 কি 11 তখন থেকেই তামাক ধরি। এখনো তামাকই বেশি খাই, তবে তোমাদের বাড়িতে তো তামাকের কোনো বন্দোবস্ত নেই, তাই সিগারেট নিয়ে চলে আসি। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা হইল না। মাস্টার মশাইয়ের কথা হইতে এই সার সংগ্রহ করিলাম যে তিনি যখন 10-11 বৎসর বয়সে তামাক ধরিয়াছিলেন, তখন এ বয়সে আমিও সিগারেট খাইতে আরম্ভ করিলে দোষ কি? আর তিনি যে এত সিগারেট খান, তাতেও তো তার মাথা ঘোরে না, বরঞ্চ শ্রম দূর হয়। তাহা হইলে আমিও 2-1 দিন অভ্যাস করিলে আর আমারও মাথা ঘুরিবে না। পড়িতে পড়িতে বা খেলা করিয়া আসিয়া যখন খুব পরিশ্রম বোধ হইবে, তখন 2-1টা সিগারেট টানিলে শ্রম দূর হইবে। এ কথা তো স্যারই বলিলেন। তবে আর কি, কত ছেলে সিগারেট খায়, আমিও অভ্যাস করিব। তাহার পর হইতেই ধীরে ধীরে সিগারেট টানিতে আরম্ভ করিলাম। কিন্তু আমার মাথাটাই যেন কেমন। সিগারেটে 2-1টা টান দিলেই আমার মাথার মধ্যে ঘুরপাক খাইয়া ওঠে। তবুও কিন্তু হাল ছাড়ি নাই। সকলেই খায়, আর আমি পারিব না? পড়িবার ঘরে আমার একটা ডেস্ক ছিল। তাহার তালা চাবি ছিল না, প্রয়োজনও ছিল না। তাহার মধ্যে আমার বই থাকিত। ক্রমে 2-1 বাক্স সিগারেটও সেই ডেস্কে স্থান পাইতে লাগিল। একদিন সন্ধ্যার পূর্বে আমি আমার পড়ার ঘরে বসিয়া কি করিতেছি, এমন সময় বাবা সেই ঘরে আসিলেন। বাবা কখনো আমার পড়ার ঘরে আসিতেন না, বা কোনোদিন আমার পড়া জিজ্ঞাসাও করিতেন না। মাস্টার পণ্ডিতের উপর সে ভার দিয়াই তিনি নিশ্চিন্ত ছিলেন। সেদিন হঠাৎ আমার পড়ার ঘরে আসিয়া বাবা বললেন, নলিন, তোমার ডিকশনারিখানা কোথায়? আমি বললাম, ডেস্কে আছে, দিচ্ছি। তিনি বললেন, না, তোমাকে আর উঠতে হবে না, আমিই নিচ্ছি। এই বলিয়াই তিনি ডেস্কের নিকটে গেলেন। এদিকে ভয়ে আমার মুখ শুকাইয়া গেল। ডেস্ক খুলিলেই যে তিনি সিগারেটের বাক্স দেখিতে পাইবেন,
এখন উপায়? আর উপায়! এবার সিগারেটে টান না দিয়াই আমার মাথা ঘুরিয়া উঠিল। বাবা ডেস্ক খুলিয়াই সম্মুখে সিগারেটের বাক্স দেখিলেন। তিনি সে বাক্স সরাইয়া রাখিয়া ডিকশনারি বাহির করিলেন এবং বইখানি লইয়া আমার দিকে না চাহিয়াই সেই কক্ষ ত্যাগ করিলেন। আমাকে একটি কথাও বলিলেন না। সে সময় তাহার মুখের ভাব কেমন হইয়াছিল তাহাও আমি সাহস করিয়া দেখিতে পারি নাই। বাবা চলিয়া গেলেও আমার ভয় দূর হইল না। আমার মনে হইতে লাগিল হয়তো তখনই তিনি আমাকে ডাকিয়া পাঠাইবেন এবং তাহার পর যে অদৃষ্টে কি আছে তাহা ভাবিয়াই আমি আকুল হইলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা সেদিন আমাকে কিছুই বলিলেন না, একটা কথাও না। আমার কিন্তু সারা রাত্রি ওই কথাই মনে হইতে লাগিল, বাবা আমাকে কিছুই বলিলেন না কেন? এই কথাটা আমি যতই ভাবিতে লাগিলাম ততই আমার মন কেমন করিতে লাগিল। শুধুই মনে হইতে লাগিল আমার ডেস্কে সিগারেট দেখিয়া বাবা হয়তো মনে কত ব্যথা পাইয়াছেন। তিনি আমাকে বকিয়া কতকগুলা গালাগাল করিলেও আমি নিশ্চিন্ত হইতে পারিতাম, কিন্তু বাবা আমাকে যে কিছুই বলিলেন না, এমন ভাব আর কখনো আমার মনে স্থান পায় নাই। প্রাতঃকালে উঠিয়াই আমি ডেস্ক হইতে সিগারেটের বাক্স কয়টি বাহির করিয়া জানালা দিয়া বাহিরে ফেলিয়া দিলাম। মনে মনে স্থির করিলাম আর কখনো সিগারেট খাইব না। পরদিন সন্ধ্যার সময় আমাদের চাকর হরি আসিয়া আমার হাতে 3 প্যাকেট খুব ভালো সিগারেট দিয়ে বলল, দাদাবাবু, বাবু আপনার জন্য কয় বাক্স সিগারেট দিলেন। হরির কথা শুনিয়া আমার বুকের মধ্যে যেন কেমন করিয়া উঠিল। আমি কাঁদিয়া ফেলিলাম। হরি ইহা দেখিয়া তাড়াতাড়ি বোধহয় বাবাকে খবর দিয়াছিল, কারণ তৎক্ষণাৎ বাবা আমার নিকটে আসিয়া আমাকে তাহার কোলের কাছে টানিয়া লইলেন। তারপর বললেন, নলিন, কাঁদছ কেন? আমি তখন কথা বলিতে পারিলাম না। তিনি আমার হাত ধরিয়া বাহিরের বারান্দায় লইয়া গেলেন। সেখানে একখানি চেয়ারে বসিয়া তিনি আমাকে কোলে লইলেন। আমার কান্না একটু থামিলেই তিনি বললেন, নলিন, তুমি কাঁদলে কেন? এমন মিষ্ট, এমন স্নেহপূর্ণ কথা আমি কোনোদিন শুনি নাই। আমি তখন কাঁদিতে কাঁদিতে বললাম, বাবা, আমি আর কখনো সিগারেট খাব না। আপনি সেদিন আমার ডেস্কে যে সিগারেটের বাক্স দেখেছিলেন তা আমি সব ফেলে দিয়েছি, আর আমি কখনো সিগারেট খাব না। বাবা বললেন, কেন খাবে না বাবা? আমি বললাম, আপনি সেদিন আমাকে কিছুই বললেন না, তাই তো আমার মনে হলো আপনি মনে বড় ব্যথা পেয়েছেন, তাই আমি ওসব ফেলে দিয়েছি। সিগারেটের ওপর আমার ঘৃণা জন্মে গেছে, আর খাব না। বাবা বললেন, আজ কাঁদলে কেন? আমি বললাম, আজ আপনি আমাকে সিগারেট পাঠিয়ে দিয়েছেন তাই দেখে। বাবা, এমন কাজ আমি আর কখনো করব না। বাবার মুখ আনন্দে পরিপূর্ণ। তিনি আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন। তাহার পর জিজ্ঞেস করলেন, এই শিক্ষা তোমায় কে দিল? আমি তখন আমার প্রথম দিনের সিগারেট খাবার কথা, মাস্টার মশাইয়ের সঙ্গে যে সকল কথা হইয়াছিল, তাহার পর আমি যাহা মনে করিয়াছিলাম সমস্ত কথাই বাবাকে বলিলাম, কোনো কথা গোপন করিলাম না। বাবা ধীরভাবে বললেন, তোমার মাস্টার তো তোমাকে সিগারেট খেতে বলেননি, তার নিজের কথা বলেছেন। যাক, কাল থেকে আর তোমাকে কোনো মাস্টারের কাছে পড়তে হবে না, আমি তোমাকে দুবেলা পড়াব। কাল থেকে আমি তোমার সব বন্দোবস্ত করে দেব। যাও, তোমার মাস্টার এসেছেন, পড়োগে। তাহার পরদিনই বাবা কোনো কথা না বলিয়া মাস্টার ও পণ্ডিতকে বিদায় করিয়া দিলেন। আমাকেও হেয়ার স্কুল হইতে ছাড়াইয়া লইয়া আর একটি ছোট স্কুলে ভর্তি করিয়া দিলেন।
তিনি প্রাতঃকালে উঠিয়াই আমাকে লইয়া বেড়াইতে চাইতেন। একটু পরেই ফিরিয়া আসিয়া জল খাইয়া তাহার নিকট পড়িতে বসিতাম। বেলা ৯টা পর্যন্ত তিনি আমাকে পড়াইতেন। পূর্বে প্রাতঃকালে তিনি আপিসের কাজকর্ম করিতেন, এখন তাহা একেবারে বন্ধ করিয়া দিলেন। তাহার পর তাহার সঙ্গে আহার করিয়া তাহারই সঙ্গে এক গাড়িতে উঠিতাম। তিনি আমাকে স্কুলে নামাইয়া দিয়া আপিসে যাইতেন। স্কুলে ছুটি হইলে আমি বাড়ি আসিতাম না, গাড়িতে আবার আপিসে যাইতাম। বাবা আমার জন্য নানা রকম ছবির বই, ভালো বাংলা বই আপিসে রাখিয়া দিতেন। আমি তাহাই দেখিতাম, পড়িতাম। সন্ধ্যার পূর্বে আপিসের খাবার খাইয়া বাবার সঙ্গে বাহির হইতাম। তিনি আমাকে কত স্থান দেখাইতেন, সরকারি বাগানে লইয়া যাইয়া কত গাছ দেখাইতেন, তাহাদের কথা বুঝাইতেন। সন্ধ্যার সময় বাড়িতে আসিয়া একটু বিশ্রামের পর বাবা আমাকে লইয়া বসিতেন। পড়া হইত, হাসি গল্প হইত, খেলাও হইত। বাবা একেবারে আমার সঙ্গী হইয়া গিয়াছিলেন। আমি যে বাবার কাছে কত কথা শিখিতাম তাহা বলা যায় না। বাবা সন্ধ্যার পর বন্ধু বান্ধব লইয়া গান বাজনা খেলা প্রভৃতি করিতেন, কিন্তু আমার পড়ার ভাল লইয়া তিনি সে সব ছাড়িয়া দিলেন। একদিন একটি বন্ধু বাবাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে তিনি গান বাজনা আমোদ আহ্লাদ ছাড়িয়া দিলেন কেন। তাহাতে বাবা উত্তর করেছিলেন, ও সকল করার সময় পরেও পাব, কিন্তু ছেলে মানুষ করবার সুযোগ পরে আর আসবে না। আমার ছেলে আমি যেমন পড়াবো, মাইনের মাস্টার কি তাই পারে? তিনি আমাকেই গান শিখাইতেন, আমারই সঙ্গে তাস খেলা করিতেন। তিনি একেবারে আমিময় হইয়া গিয়াছিলেন। আমাকে মানুষ করা ব্যতীত যেন এ জগতে তাহার আর কোনো কাজ ছিল না। যথা সময়ে আমি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইলাম, কলেজে প্রবিষ্ট হইলাম। বাবাই আমার শিক্ষক রহিলেন। গণিতে এমএ পরীক্ষা যে দিলাম, তাহারও শিক্ষক বাবা। বাবা আমার জন্য যে পরিশ্রম করিতেন তাহা দেখিলে অবাক হইয়া যাইতে হয়। বাবা ইংরেজি সাহিত্যে এমএ পাশ করিয়াছিলেন, কিন্তু গণিতের দিকে আমার ঝোঁক দেখিয়া তিনি আমাকে গণিত পাঠে উৎসাহ দিতে লাগিলেন এবং আমাকে পড়াইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। প্রবেশিকা পরীক্ষার পর হইতে গত 5 বৎসর আমাকে যথারীতি বাবার আপিসেও যাইতে হইত। তবে এ 5 বৎসর আপিসে যাইয়া আর আমি পড়াশোনা করিতাম না, আপিসের কাজ শিখিতাম। বাবা প্রথম প্রথম আমাকে ভিন্ন ভিন্ন বিভাগের কাজ শিখিবার জন্য সেই বিভাগে বসাইয়া দিতেন। তাহার পর এই 1 বৎসর তিনি আমাকে তাহার সহকারী করিয়া লইয়াছিলেন। কলেজের ছুটি হইলেই আমি আপিসে যাইতাম। তাহার পর যতক্ষণ বাবার কাজ শেষ না হইত ততক্ষণ আপিসের কাজ করিতাম। আপিসের বড় সাহেবও আমাকে অত্যন্ত ভালোবাসিতেন। তাই এমএ পাশের খবর বাহির হইলে বড় সাহেব আমাকে হেড অ্যাসিস্ট্যান্ট করিলেন, আর বাবা সেই 12 বৎসর পূর্বের কথা তুলিয়া আমাকে প্রতিদিন 10 বাক্স সিগারেট খাইবার পূর্ণ স্বাধীনতা দিলেন। আমি কিন্তু স্বাধীন হইয়াও কোনোদিন সিগারেট স্পর্শও করি নাই। আমি আজ ভাবিতেছি আমার এই সৌভাগ্যের জন্য কাহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিব, বাবা না সিগারেট?